আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের উপর সেকেন্ড লেকচার। তো আমরা প্রতিটা লেকচারে আমরা অনেক দ্রুত আগানোর চেষ্টা করতেছি আর কি, একসাথে অনেকগুলো টপিক কভার করার চেষ্টা করতেছি। তো আজকে একসাথে অনেকগুলো টপিক কভার করার চেষ্টা করব। এই চ্যাপ্টারে মোট 200টা স্লাইড আছে। আমি মোট প্রতিদিন চেষ্টা করতেছি মিনিমাম 25টা করে করে ফেলার। 25টা করে 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 ফেললে 8 ক্লাসে শেষ হয়ে যাবে আর কি, এরকম একটা ব্যাপার আমি সাজাইছি। আর 25টার উপরে আমি দেখলাম যে 25টার উপর করাইতে গেলে এটা সম্ভব হচ্ছে না। ওকে, তো আমরা এভাবে আগাইতে থাকবো, দেখা যাক কি হয়। তো আজকে আমাদের যে প্রথম টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যোগের সংকেত। ঠিক আছে, যোগের সংকেত কিন্তু, আচ্ছা আমি একটু এটা অন করি, পয়েন্টারটা অন করি। যোগের সংকেত কিন্তু আমাদের খুব একটা যে এই চ্যাপ্টারে আসার মতন এমন না। ঠিক আছে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই যোগের সংকেত থেকে প্রশ্ন আসতেছে। যদি যোগের সংকেত গুলো তুমি কোথায় পড়ে আসছো, ক্লাস 9-10-এ পড়ে আসার কথা যোগের সংকেত গুলা। তো এখন ইদানিং যেহেতু প্রশ্ন আসতেছে এখান থেকে, তো আমরা এটাকে স্কিপ করতে পারতেছি না। ঠিক আছে, আর অ্যাডমিশনও দেখা গেছে এখান থেকে অনেক প্রশ্নই মোটামুটি এখন দিচ্ছে। হ্যাঁ, কারণ ওরা বুঝে গেছে পোলাপাইন তো বাকিগুলো পড়ে আসে, এটা পড়ে আসবে না। তো এই জিনিসটা এরকম হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। যোগের সংকেত বলতে কি বোঝায়, একটা যৌগকে আমরা সিম্বলিক আকারে যেভাবে লিখি আর কি। ঠিক আছে, যেমন বেনজিনের সঙ্গে C6H6, ইথানের সঙ্গে C2H2, যেমন পানির সংকেত H2O। এগুলো মানে আমরা সিম্বলিক আকারে যেভাবে লিখি একটা যৌগকে, এটা হচ্ছে যোগের সংকেত। এখন যোগের সংকেত অ্যাকচুয়ালি দুই প্রকার হয়। যোগের সংকেত কয় প্রকার হয়? দুই প্রকার, একটা হচ্ছে স্থূল সংকেত আর একটা হচ্ছে আণবিক সংকেত। এখন কথা হচ্ছে স্থূল সংকেত কি, আণবিক সংকেত কি। হ্যাঁ, তো আমাদের অ্যাকচুয়ালি স্থূল সংকেত বুঝতে গেলে আমাদেরকে আগে আণবিক সংকেত বুঝতে হবে। ওকে, এখন আণবিক সংকেত আমরা কিভাবে বোঝাই? যেমন বেনজিনের সংকেত কি, C6H6, ইথানের সংকেত কি, C2H2। ওকে, বেনজিনের সংকেত কি, C6H6, ইথানের সংকেত কি, C2H2। এই যে বেনজিনের সংকেত C6H6, ইথানের সংকেত হচ্ছে C2H2, এটাই হচ্ছে এই দুইটার আণবিক সংকেত। বেনজিনের আণবিক সংকেত এটা, ইথানের আণবিক সংকেত এটা। ওকে, এটা নিয়ে কোনো প্যাচ নাই। আণবিক সংকেত তার মানে কি, যেটা নর্মাল যে সংকেতটা আমরা লিখি ওটাই। যেমন পানির আণবিক সংকেত কত, H2O। বেঞ্জিনের আণবিক সংকেত কত, C6H6, এরকম। কিন্তু স্থূল সংকেত মানে কি, স্থূল সংকেত কিন্তু কখন একজনের হয় না, একজনের হয় না। বেঞ্জিনের স্থূল সংকেত বলে কিছু হয় না। ঠিক আছে, স্থূল সংকেত হচ্ছে দুইটার কমন সংকেত। স্থূল সংকেত মানে কি, দুইটা যোগের মধ্যে যদি কমন থাকে, কমন কিছু থাকে, তার মানে ওই কমন গুলাকে নিয়ে স্থূল সংকেত হয়। বেনজিনের মধ্যেও কার্বন আছে, হাইড্রোজেন আছে, ইথানের মধ্যেও কার্বন আছে, হাইড্রোজেন আছে। তার মানে দুইটার কমন সংকেত কি হবে? স্থূল সংকেত CH। তার মানে বেনজিনের স্থূল সংকেত CH, ইথানের স্থূল সংকেত কত, CH। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি স্থূল সংকেতটা কি। ওকে, আচ্ছা, এখন আমরা আণবিক সংকেতকে যদি আমরা ভর আকারে লিখি তাহলে এটা আণবিক ভর পাবো। যেমন বেনজিনের আণবিক ভর কত, 6টা কার্বন, একটা কার্বনের ভর 12 করে, তার মানে 6টা কার্বনের ভর কত হবে, 72। আর হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে একটা। এটা হঠাৎ করে স্লো দিচ্ছে কেন? হ্যাঁ, হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেনের ভর কত, 1 করে। তাহলে 6টা হাইড্রোজেনের ভর কত হবে, 6। তাহলে 72 + 6 78, তার মানে এটাই বেনজিনের আণবিক ভর। ইথানের আণবিক ভর কত হবে, 26। কারণ দুইটা কার্বন আছে, একটা কার্বন যদি 12 করে হয় তাহলে 12 দুগুণে 24, আর হাইড্রোজেন দুইটা, একটার ভর 1 করে হলে দুইটা হলো কত, 2। তাহলে 24 + 2 কত, 26। এটা হচ্ছে কি বেনজিনের আণবিক ভর আর ইথানের আণবিক ভর। ঠিক আছে, এখন স্থূল সংকেত, স্থূল সংকেত দুইটারই স্থূল সংকেত তো CH, ঠিক না? স্থূল সংকেতের ভর কত হবে, কার্বন একটা, হাইড্রোজেন একটা, তার মানে 12 + 1 13, তাই না? ওকে, এখন একটা জিনিস কি খেয়াল করছো, 13-এর সাথে 2 গুণ করলে 26 আসে। মানে 26কে যদি 13 দিয়ে ভাগ করো 2 পাওয়া যায়। আবার 78কে 13 দিয়ে ভাগ করলে 6 পাওয়া যায়। খেয়াল করছোস কিনা? তার মানে 13-এর সাথে 6 গুণ করলে 78 আসতেছে, 13-এর সাথে 2 গুণ করলে 26 আসতেছে, তাই না? তার মানে 6টা কি একটা পূর্ণ সংখ্যা, 2টাও কি একটা পূর্ণ সংখ্যা। তার মানে আমি বলতে চাচ্ছি কি, আমি বলতে চাচ্ছি যে স্থূল সংকেতের সাথে কোন একটা পূর্ণ সংখ্যা গুণ করলে আমরা আণবিক ভর পেতে পারি। যেমন বেনজিনের স্থূল সংকেত কত, 13। 13-এর সাথে আমরা 6 গুণ করলে আমরা বেনজিনের আণবিক সংকেত পেয়ে যাচ্ছি। যেমন ইথানের স্থূল সংকেত কত, 13। 13-এর সাথে যদি 2 গুণ করি তাহলে আমরা ইথানের যে 26 সেটা আণবিক ভর পেয়ে যাচ্ছি। তার মানে আমরা কি একটা সূত্র দাঁড় করাতে পারি যে আণবিক ভর সমান স্থূল সংকেতের ভর ইনটু n, যেখানে n টা হচ্ছে একটা কি পূর্ণ সংখ্যা, যে কোনো একটা পূর্ণ সংখ্যা হতে পারে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা কি দাঁড় করাইলাম, একটা সূত্র দাঁড় করাইলাম। সূত্রটা কোন কাজে লাগবে? সূত্রটা একটু পর যে অঙ্কগুলা করব ওই অঙ্কগুলাতে কাজে লাগবে।
তোর এত কিছু বোঝা লাগবে না। তো চল এটা মনে রাখলে হবে আণবিক ভর সমান স্থূল সংকেতের ভর ইন্টু এন। এনটা কিভাবে বের করবো, আণবিক ভরটা কিভাবে জানবো, কারণ এন দিয়ে তো 2 গুণ করলে ইথেন পাচ্ছি, আবার 6 গুণ করলে আমরা বেনজিন পাচ্ছি। তো এন সমান কত বসাবো এটা তো আমাদের জানা লাগবে। কেমনে জানবো, এগুলো সব প্রশ্নের কোনো না কোনো ভাবে ক্লু দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নে নরমালি আণবিক ভরটা কোশ্চেনে দেওয়া থাকে, স্থূল সংকেতের ভরটা আমরা নিজেরা বের করি। ওকে, আর এনটা কিভাবে হবে না হবে এটার হিসাব আমরা একটু পরে দেখবো, একটা প্র্যাকটিক্যাল অঙ্ক করলে আমরা বুঝে যাবো জিনিসটা। আচ্ছা, এই টাইপের যৌগের সংকেত নিয়ে ম্যাথ করার জন্য আমাদের আরো একটা টপিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে, সেটা হচ্ছে কি বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্বটার ব্যাপারটা কি আমি তোমাকে বলি। ধর একটা র্যান্ডম গ্যাস আছে, একটা র্যান্ডম গ্যাস, ওই গ্যাসের ভর হচ্ছে m1 আর আয়তন হচ্ছে v1, মানে ওই গ্যাসটার আয়তন v1 এর কারণে ওর ভর m1, ঠিক আছে। v1 একটা গ্যাসের ভর m1, আর একটা হাইড্রোজেন গ্যাস আছে ঠিক সেম আয়তন। এই গ্যাসটার আয়তন কত নিছি আমরা, v1 নিছি না, এই গ্যাসটার আয়তন আমরা v নিছি না, হাইড্রোজেন গ্যাসের আয়তন আমরা v1 নিব। আর সেম আয়তন নেওয়ার ফলে হাইড্রোজেন গ্যাসের পর তো আর m1 হবে না, এটা হাইড্রোজেন গ্যাস আরেকটা গ্যাস, ঠিক না, এটা আরেকটা গ্যাস, কিন্তু আয়তনটা আমরা সেম নিব, হাইড্রোজেন গ্যাসের আয়তনটাও সেম নিব। সেম নেওয়ার কারণে হাইড্রোজেন গ্যাসের একটা ভর পাবো, সেটাকে আমরা m2 দ্বারা করলাম, চিহ্নিত করলাম। এখন বাষ্প ঘনত্ব দ্বারা বোঝাচ্ছে m1 ডিভাইড বাই m2, এখানে mg আর ms কি বোঝাচ্ছে আমি বলতেছি। আচ্ছা, তাহলে mg বাই ms দ্বারা কি বোঝাচ্ছে, তাই না। ওকে, আমরা তো এখানে গ্যাস যেটা নিচ্ছি এটাকে m1 ধরছি, তাই না, কিন্তু অ্যাকচুয়ালি তো একটা প্রপার একটা সূত্র দাঁড় করাইতে হবে, এখানে যে কোনো গ্যাসই হইতে পারে। তো যে কোনো গ্যাসের ভর সেটা mg, আর হাইড্রোজেনের যেটা ভর সেটা mh। তার মানে কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে, কোন একটি গ্যাসের নির্দিষ্ট আয়তনের ভর এবং সময় আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের আয়তনের অনুপাতকে বাষ্প ঘনত্ব বলে। বাষ্প ঘনত্ব দ্বারা কি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ওই গ্যাসটি হাইড্রোজেন অপেক্ষা কত গুণ ভারী তা বোঝা যায়। এই গ্যাসটা অ্যাকচুয়ালি হাইড্রোজেন অপেক্ষা কত গুণ ভারী, ঠিক আছে। আমরা কিন্তু হাইড্রোজেন আর অন্য যে গ্যাসটাই নিব তাদের আয়তনটা সমান নিব, v1 মানে v1, ঠিক আছে। আর ওই গ্যাসের যে ভর পাবো এটাকে আমরা হাইড্রোজেন গ্যাসের যে ভর পাবো এটা দ্বারা ভাগ করে দিব। আর বাষ্প ঘনত্ব দ্বারা কি বোঝাচ্ছে, বাষ্প ঘনত্ব দ্বারা বোঝাচ্ছে ওই গ্যাসটা হাইড্রোজেন গ্যাস অপেক্ষা কত গুণ ভারী সেটা। এই তার মানে বাষ্প ঘনত্ব ব্যাপারটা আমরা কেন জানছি, কারণ আণবিক ভর সমান আরেকটা সূত্র আছে, আণবিক ভর সমান হচ্ছে যে বাষ্প ঘনত্ব ইন্টু 2, ঠিক না। আর আণবিক ভরকে n দ্বারা প্রকাশ করা এটা তো জানার কথা, কারণ আমরা কি জানি n ইকুয়াল n ইজ ইকুয়াল n মানে মোল সংখ্যা, আমি এখন ইয়াটা লাগাইনি, w বাই m, তাই না, w বাই কত m, আর নিচে যে mটা থাকে এটাই তো আণবিক ভর, লিখতে পারতেছি না খারাপ। আচ্ছা, যখন লাগানো লাগবে তখন লাগাবো। এটা তো জানো n ইকুয়াল w বাই m, ওই নিচের যে mটা এটা তো আণবিক ভর, তাই না, এগুলো তো জানার কথা। আচ্ছা, এতক্ষণ আমরা বেসিক জিনিসগুলো জানছি, থিওরি গুলো জানছি, এখন আমরা ম্যাথ করব, ঠিক আছে। ম্যাথটা কিভাবে আসে, একটি যৌগে এত পার্সেন্ট কার্বন, এত পার্সেন্ট হাইড্রোজেন, এত পার্সেন্ট নাইট্রোজেন আছে, এই যৌগের 1 লিটারের ভর এত গ্রাম এসটিপি তে হলে আণবিক সংকেত কি। মোট কথা আণবিক সংকেত বের করতে বলছে। কারণ আমরা একটা তো সূত্র জানি, তাই না, আণবিক সংকেত ইজ ইকুয়াল হচ্ছে যে, সরি, আণবিক ভর ইজ ইকুয়াল হচ্ছে স্থূল সংকেত ইনটু n, আণবিক ভর ইজ ইকুয়াল হচ্ছে স্থূল সংকেত ইনটু n। তার মানে আমরা আগে আণবিক ভরটা বের করে ফেলতে পারি, যে অনেকভাবে বের করতে পারি, ঠিক আছে। তবে সবসময় অঙ্কের ক্ষেত্রে মনে রাখবি যে আমাদের স্থূল সংকেত বের করা লাগবে, স্থূল সংকেত আমাদের কি করা লাগবে, আমাদের নিজে থেকে বের করা লাগবে। আর আরেকটা ক্লু পোস্টারে দেওয়া থাকবে, অবশ্যই আণবিক ভর বা আণবিক সংকেত একটা ক্লু পোস্টারে অবশ্যই দেওয়া থাকবে। তাহলে এখানে কি দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে, একটা ক্লু তো দেওয়া আছে, এই যৌগের 1 লিটারের ভর 2.63 গ্রাম, 1 লিটারের ভর 2.63 গ্রাম। আচ্ছা, আমি একটু ওই গ্রাফিক্স প্যাডটা একটু লাগাই, লাগালে কি জিনিসটা, কারণ আলটিমেটলি এটা লাগাইতেই হবে, এখন লাগাই ফেলি। ওকে, আচ্ছা, কি বলতেছিলাম, এসটিপি তে 1 লিটারের ভর লিখছে। আচ্ছা, এসটিপি মানে কি, এসটিপি তে আমরা জানি যে, আমরা এগুলো গত ক্লাসে শিখে আসছি এটা, যে 1 মোল সমান হচ্ছে যে 22.4 লিটার, 1 মোল সমান হচ্ছে 22.4 লিটার। আবার 1 মোল দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝায়, 1 মোল দ্বারা অ্যাকচুয়ালি বুঝায় না যে প্রকৃত আণবিক ভর যেটা বা প্রকৃত পারমাণবিক ভর যেটা, ওটাকে আমরা m দ্বারা বলি, ঠিক না।
তাহলে এখন আমাদেরকে কি বলতেছে যে 1 লিটারের ভর 2.63 গ্রাম। 1 লিটারের ভর কত? 2.63 গ্রাম। 1 লিটারের ভর হচ্ছে যে 2.63 গ্রাম। তাহলে আমরা যদি এখন 22.4 লিটারের ভর কত বের করে ফেলতে পারি, এই 5.4 লিটারের ভরই তো আণবিক ভর, প্রকৃত আণবিক ভরটা, তাই না? তাহলে সুতরাং 22.4 লিটারের ভর কত বের হয়ে যাবে, এখানে একটা মান আসবে। এটাই তো প্রকৃত আণবিক ভরটা, তাই না? এগুলো এই কম্পারশনটা আমি গত ক্লাসে বলছি যে ধুমধাম কম্পার্ট করে ফেলতে হবে এক জায়গা থেকে এক জায়গায়, এটা দুনিয়ার ইজি জিনিস। তাহলে আণবিক ভর কত হবে? আণবিক ভর হচ্ছে 58.912 গ্রাম। আচ্ছা 58.912 গ্রাম। ওকে, আণবিক ভর পেয়ে গেছি। আমি তো বলছি প্রশ্নের মধ্যে আণবিক ভর একটা ক্লু দেওয়া থাকবে, কোনো না কোনো একটা ক্লু দেওয়া থাকবে, আমাদের স্থূল সংকেতটা বের করতে হবে। স্থূল সংকেত বের করার নিয়মটা আমি তোমাকে দেখাই। পার্সেন্টেজ গুলা প্রথমে আমরা কয়টা ঘর রাখবো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ঘর রাখবো। প্রথম ঘরটাতে আমরা কোন মৌলগুলা নিয়ে যৌগ গঠিত হচ্ছে সেই মৌলগুলোর নাম লিখবো, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। এখন ওদের পার্সেন্টেজ পরিমাণগুলো লিখবো। কার্বনের পরিমাণ হচ্ছে 61.02%, আর হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 15.25%, আর নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 23.73%। ওকে, আচ্ছা এখন আমরা কি করব? পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দিব এই পার্সেন্টেজ গুলাকে। তার মানে কার্বনের পার্সেন্টেজ কত বলতে 61.02 গ্রাম, মানে এই যৌগটার মধ্যে কার্বন আছে এত পার্সেন্ট। এই এত পার্সেন্টটাকে আমরা কার্বনের পারমাণবিক ভর 12 দ্বারা ভাগ করে দিব, কারণ কার্বনের পারমাণবিক ভর কত? 12। কার্বনের আণবিক ভর হচ্ছে C2 হলে হচ্ছে তখন হচ্ছে কত? 24 হবে, কিন্তু কার্বনের পারমাণবিক ভর কত? 12। আমরা এখানে পারমাণবিক ভর ভাগ করতে বলছি, আণবিক ভর ভাগ করতে বলিনি। ঠিক আছে, হাইড্রোজেনের পার্সেন্টেজ এত, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, ভাগ করে দিলাম। নাইট্রোজেনের এই পার্সেন্টেজ এত দেওয়া আছে, এতকে আমরা নাইট্রোজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো, তাহলে কত? 14। তাহলে এখানে এক একটা মান আসবে। এই মানের মধ্যে সবথেকে ছোট মান যেটা আছে, একটা আছে 5.085, আরেকটা হচ্ছে 15.25, আর এটা হচ্ছে 1.695, ঠিক না? সবচেয়ে ছোট নিশ্চয়ই এটা। এই ছোটটাকে দিয়ে তিনটাকে আবার ভাগ করবো। ঠিক আছে, দেখ 5.085 কে আমরা ভাগ করছি 1.695 দ্বারা, আবার এটাকে আমরা ভাগ করছি 1.695 দ্বারা, আবার এটাকে ওরটাকে ওর দ্বারা ভাগ করছি, তাহলে এক আসে 391। এই 391ই হচ্ছে ওদের স্থূল সংকেত। কেমনে? তার মানে কার্বন আছে C3, হাইড্রোজেন আছে H9, N আছে একটা, তার মানে N, C3H9N। এটাই হচ্ছে যৌগটা স্থূল সংকেত। স্থূল সংকেত আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো স্থূল সংকেত যেহেতু আমরা পেয়ে গেছি, এখন এটাকে আমাদেরকে কি বলছে? আণবিক সংকেত বের করতে বলছে। আমরা আণবিক ভরও আমরা জেনে গেছি, আমরা আণবিক ভরও জেনে গেছি। তার মানে আমাদের শুধু এনটাই বের করা লাগবে। স্থূল সংকেতের ভরও বের করে ফেলবো আমরা, কারণ স্থূল সংকেত কি সেটা বের করে ফেলছি। তার মানে স্থূল সংকেতের ভর কত সেটা বের করার কোনো ব্যাপার। কার্বন আছে তিনটা, তার মানে 3 12 36, 36 প্লাস 9। হ্যাঁ, হাইড্রোজেন একটা এক করে হলে 9টা কত? 36 প্লাস 9 কত? 45। 45 আর এন কত? 46। তার মানে 46। 46 দিয়ে আমরা কাকে ভাগ করবো? এটাকে এখানে যে আণবিক ভর পাইছি এটাকে তার ভাগ করে বলবো, আমরা এন এর মান পেয়ে যাব। আর আমরা কি জানি? স্থূল সংকেতের সাথে এন গুণ করলেই আমরা আণবিক সংকেত পেয়ে যাই, একটু আগে বলছি। হ্যাঁ, তাহলে আমরা এবার আণবিক সংকেত বের করবো, স্থূল সংকেত ইন্টু এন, C3H9N। এটা 1 এ আসছে, তার মানে স্থূল সংকেত যা কথা আণবিক সংকেত সেম কথা, দুইটার সংকেত সেম। 1 কেমনে আসছে? কারণ এন এর মান আছে 0.9985। 0.9985 আমরা কি বলছি? এন এর মান অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। তার মানে 0.9985 এটা কার কাছাকাছি? 1 এর কাছাকাছি, তার মানে এটা 1 ধরে নিতে হবে। আচ্ছা, আর দুইটা অঙ্ক করলে আমরা ব্যাপারটা বুঝে যাবো। এরপর বাকিগুলো হোমওয়ার্ক দিব, মানে নিজে নিজে বুঝার চেষ্টা করবি, আর সব আমি বুঝাই দিলে সমস্যা। ব্রেন ব্রেন তুই আর ইউজ করবি না, ব্রেন এটাকে তোরও ইউজ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা, একটি যৌগকে বিশ্লেষণ করে নির্বাচিত কোন অনুপাতে উপাদান পাওয়া গেল। কার্বন পাওয়া গেছে এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট। যৌগটি বাষ্প ঘনত্ব দেওয়া আছে, একটা ক্লু দিয়ে দিবে। আমি বলছিলাম বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে আমরা কি আণবিক ভর বের করার কোনো ব্যাপার? আণবিক ভর সমান আমরা কি জানি? 2 ইন্টু বাষ্প ঘনত্ব না? তাহলে আমরা আণবিক ভরটা পেয়ে গেছি। আর আমরা কি জানি? আণবিক ভর ইজ ইকুয়াল স্থূল সংকেত ইন্টু এন। তার মানে স্থূল সংকেতটা আমরা বের করে, স্থূল সংকেতের ভরটা আমরা বের করে ফেলতে পারবো। তারপর ওখান থেকে আমরা এন এর মানটা বের করে ফেলতে পারবো। এন এর মানটা বের করে ফেলতে পারলে এবার এন স্থূল সংকেতের সাথে এন গুণ করে দিলে আণবিক সংকেত পেয়ে যাবো। কথা বুঝাইতে পারছি আশা করি। ঠিক আছে, মোল দেওয়া আছে, তো পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ নিজেদের পার্সেন্টেজ গুলাকে নিজেদের পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করবো, সবথেকে ছোট যেটা সেটা দিয়ে আবার তিনটাকে ভাগ করবো। যেটা ভাগ করলে যেটা আসে এটাই স্থূল সংকেত C2H4O। এবার স্থূল সংকেতের ভরটা বের করবো। কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 4টা, কার্বন 2টা মানে কি 12 দুগুণে 24, হাইড্রোজেন 4টা মানে কি 4 গ্রাম, প্লাস অক্সিজেন একটা ভর কত? 16। এগুলো যোগ করে যত হয় তত, তাহলে যোগের স্থূল সংকেত এত,
আর আণবিক সংকেত এবার আণবিক ভর সমান আমরা কি জানি, স্থূল সংকেতের ভর ইনটু n। এটা হচ্ছে স্থূল সংকেতের ভর। এই দেখ, কার্বন আছে 2টা, 2 × 12, হাইড্রোজেন আছে 4টা, তাহলে 4, অক্সিজেন আছে 16। এটা হচ্ছে স্থূল সংকেতের ভর ইনটু n। এখানে আমরা n পেয়ে গেছি 2। এবার স্থূল সংকেত যেটা পাইছি, সংকেতের সাথে আমরা n গুণ করে দিব, আনসার যেটা আসে সেটা হচ্ছে আণবিক সংকেত। আশা করি বুঝতে পারছি। এরপরে অঙ্কটা কি বলতেছে? আচ্ছা, এরপরে অঙ্কটা তো সংকেতের না মনে, হ্যাঁ সংকেতের ঠিক আছে। বলতেছে 50°C তাপমাত্রায় এত প্যাসকেল চাপে সাইক্লোপ্রোপেন গ্যাসের ঘনত্ব এত। সাইক্লোপ্রোপেন গ্যাসের স্থূল সংকেত এত। এবার স্থূল সংকেত দিয়ে দিছে, মানে আমাদের আর চার্টটা বানাই কিছু করতে হবে। স্থূল সংকেত আমরা জানি, গ্যাসের আণবিক ভর ও আণবিক সংকেত বের কর। এখন আমার কথা হচ্ছে আণবিক ভর বের করতে পারলে আণবিক সংকেত বের করতে পারবো, আবার আণবিক সংকেত বের করতে পারলে আণবিক ভর বের করতে পারবো। ইট ডাজন্ট ম্যাটার। তবে আমরা প্রথমে আণবিক কি বলে ভর বের করি, গ্যাসের আণবিক ভর কেমনে বের করবো? একদম ইজি। 50°C তাপমাত্রা, টি সমান 50°C দেওয়া আছে, এটাকে কেলভিন নিলে 50 প্লাস 273 হবে, কত হবে? 323 কেলভিন। চাপ কত দেওয়া আছে? 96.056 × 10⁶ প্যাসকেল। ঠিক আছে, প্যাসকেল দেওয়া আছে। আমরা এটাকে কিসে নেব? অ্যাটমসফিয়ারে নেব। অ্যাটমসফিয়ারে কেমনে নিব? 1 প্যাসকেল সমান আমরা কি জানি, সরি 1 অ্যাটমসফিয়ার সমান আমরা কি জানি? 1.01325 × 10⁵ প্যাসকেল। এটা আমরা জানি, গত ক্লাসে শিখাইছি। ঠিক আছে, আর রো সমান ঘনত্ব সমান দেওয়া আছে এত। এখন আমরা কি জানি? একটা সূত্র শিখছি, রো ইজ ইকুয়াল pm/rt। গত ক্লাসে শিখছি রো ইজ ইকুয়াল pm/rt। এখান থেকে আমরা m যেটা আছে বড়াতের m, এটাই তো আণবিক ভর, এটাই তো আণবিক ভর, তাই না? তার সূত্রটা আসছে কোত্থেকে? সূত্রটা আসছে কোত্থেকে ভাইয়া? সূত্রটা আসে pv ইজ ইকুয়াল nRT, তাই না? আবার n সমান কি দাঁড়ায়? n সমান হচ্ছে w যেটা কোষে দেওয়া থাকে, আর m হচ্ছে যেটা প্রকৃত আণবিক ভর ইনটু rt। তো এখান থেকে আমরা কি জানি? রো রো ইজ ইকুয়াল ছোটবেলায় কি শিখছি? m/v, তাই না? তাহলে m/v টা আনতে হবে। m/v টা কেমনে আনবো? আচ্ছা, এখানে ছোট হাতের w না দিয়ে এখন ছোট হাতের m দিই, কারণ এটাতে জাস্ট মিলাবার জন্য। তাহলে আমরা m/v আনতে গেলে আমাদেরকে কি করতে হবে? pm/rt ইজ ইকুয়াল, v টা নিচে চলে যাবে, m/v। আর m/v টাই তো কি? রো। তার মানে কি? রো ইজ ইকুয়াল pm/rt। এখানে pm বড় হাতের m রা পাইছে, তার মানে বড় হাতের m টা কি? অবশ্যই আণবিক ভর যেটা সেটা। তাহলে আমরা এখান থেকে আমরা ইজিলি মানগুলো বসাই দিলে এবার আণবিক ভরটা পেয়ে যাব। আণবিক ভর এটা একটা আনসার। এবার আমাদের আণবিক সংকেত বের করতে বলছে। হ্যাঁ, স্থূল সংকেত দিয়ে দিছে ভাইয়া, স্থূল সংকেত দিয়ে দিছে। আমরা কি জানি? আণবিক ভর ইজ ইকুয়াল স্থূল সংকেতের ভর ইনটু n। স্থূল সংকেতের ভর কত হবে? CS2, কার্বন 12, হাইড্রোজেন 2টা করে, তাহলে 14। ঠিক আছে, তাহলে এখানে n এর মান পেয়ে গেছে 3.496। যেহেতু 4 এখনো 4 এ আছে, তার মানে এটা 3 এর সমান। এটা কিন্তু 4 এর সমান ধরতে পারবো না। 3.5 হয়ে গেলে তখন হচ্ছে আমরা কি ধরতে পারবো? 4 ধরতে পারবো। তার মানে n সমান 3 হবে, তার মানে আণবিক সংকেত কি হবে? স্থূল সংকেতের সাথে n টা গুণ করে দিলে CS2 × 3, তার মানে কি C3H6। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা দেওয়া আছে, এটা শর্টকাট টেকনিক দেওয়া আছে যে বড় একক থেকে যখন ছোট এককে যাব তখন গুণ করা লাগে, আর ছোট একক থেকে যখন বড় এককে যাব তখন ভাগ করা লাগে। জিনিসটা আসলে কি আমি তোকে বলি। ওই যে গত ক্লাসে এই জায়গাটা প্যাচ লাগে, এখন তো প্যাচ লাগে উইক নিয়মে সবকিছু করতে পারবি না, চটচট মুখে মুখে করে বলতে হবে। ঠিক আছে, ধর আমরা কেজি থেকে গ্রামে যাব, কেজি থেকে গ্রামে যাব। এখন দেখ, কেজি কি বড় একক না, আর গ্রাম কি ছোট একক, তাই না? কেজি থেকে বড় একক থেকে যখন ছোট এককে যাব তখন গুণ করব। ধর আমাদেরকে বলে দিছে কি 1 কেজি সমান কত গ্রাম, এটা বের করো। তাহলে 1 কেজি অবশ্যই আমরা 1000 গুণ করব। 1000 কি করব? গুণ করব। তাহলে 1000 গ্রাম, ঠিক না? ওকে। আবার যদি আমরা গ্রাম থেকে কেজিতে আসতে চাই, মানে ছোট থেকে বড় এককে আসবো, তখন ভাগ করব। এটা আমি গত ক্লাসেও বুঝাইছি। কেন বুঝাইছি না? কারণ বড় এককটা কি, যেটা গ্রামে এত বড় দেখাচ্ছে সেটা কেজিতে আরো ছোট দেখাবে না, কারণ কেজি বড় একক, তাহলে ভাগ করতে হবে। তারপর ছোট থেকে যখন আমরা কেজিতে যাব, ধর 1000 গ্রাম সমান কত কেজি বলছে? 1000 গ্রাম সমান 1 কেজি। কারণ কেন? 1000 কে 1000 দিয়ে ভাগ করছি। জিনিসটা এরকম আর কি, কম্বাসন। ঠিক আছে, আরে ভাই ভাই আমি তো এগুলো করতেছি না। তো ইজি পেয়ে যাবে। আচ্ছা, কম্বাসন আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করব, ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করা লাগে। শেষ, ম্যাথ। বাকিগুলো এখন আমি এই যোগের সংকেত নিয়ে যা আছে করে দিব, হোমওয়ার্ক দিয়ে দিব। এর এক নিকটে আণবিক ভর দিয়ে দিছে, নিশ্চয়ই আণবিক সংকেত বের করতে বলবে। নিকটে আণবিক ভর দিয়েছে, আণবিক সংকেত বের করো, পার্সেন্টেজ দিয়ে দিছে, নিজে নিজে করে বলবা। এখানে আমার কোনো হাত নাই আর। তারপর হচ্ছে কি দেখো,
তারপর আবার দেখো একটি যৌগের সরল সংকেত নির্ণয় করো, নাম উল্লেখ আছে। সরল সংকেত নির্ণয় করতে বলছে মানে স্থূল সংকেত, সরল সংকেত আরেক নাম কি স্থূল সংকেত, পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে এখানে তো ইয়া পর্যন্ত যাওয়াই লাগবে না, আণবিক সংকেত আণবিক ভর পর্যন্ত যাওয়াই লাগবে না, এখানে তুমি স্থূল সংকেত যেটা বের করবে এটাই আনসার। আর CSCl3 কে কি বলে? ক্লোরোফর্ম বলে। CSCl3 কে কি বলে? ক্লোরোফর্ম বলে। ওকে, এরপর অঙ্কটা তুমি পারবা, সেম জিনিস, তাই আমি আর কিছু করতেছি না। ইয়ার স্থূল সংকেত বের করতে বলছে আর আণবিক সংকেত বের করতে বলছে, আমি আর দেখাচ্ছি না। ওকে, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব নিয়ে একটা ম্যাথ আছে, ভালোই ম্যাথ আসে। আচ্ছা, কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় ওই পদার্থের ঘনত্ব এবং পানির ঘনত্বের তুলনায় কত গুণ, মানে ওই পদার্থটার ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কত গুণ। যদি কথার কথা ধর বলে যে একটা এই পদার্থ আছে, এই পদার্থের আপেক্ষিক গুরুত্ব 2, এই পদার্থের আপেক্ষিক গুরুত্ব 2 বলতে বোঝাচ্ছে এই পদার্থের ঘনত্বটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এই পদার্থের আপেক্ষিক গুরুত্ব 2 বলতে বোঝাচ্ছে আমরা এই পদার্থের ঘনত্বটা ইজিলি বের করতে পারবো। কেন কেন? কারণ এই পদার্থের আপেক্ষিক গুরুত্ব 2 বলতে বোঝাচ্ছে এই পদার্থটা পানির ঘনত্ব থেকে কত গুণ বেশি, পানির ঘনত্বের তুলনায় কত গুণ। তার মানে আপেক্ষিক গুরুত্বটা কি বুঝাইতে পারছি। আর সবসময় মনে রাখবে পানির ঘনত্ব সবসময় 1000 হয়, 1000 পার মিটার কিউব, এটা সবসময় মুখস্থ, পানির ঘনত্ব 1000 পার মিটার কিউব। তার মানে এখানে যে বলে দিছে এর আপেক্ষিক গুরুত্ব 2, তার মানে ও এটা হচ্ছে যে পানির ঘনত্বের তুলনায় 2 গুণ। তার মানে এর ঘনত্ব কি হবে, রোফ এ ইজ ইকুয়াল কি হবে 2 ইনটু রোফ ওয়াটার, তাহলে 2000। বি এর আপেক্ষিক গুরুত্ব 1.5, তার মানে বি এর ঘনত্ব কত হবে 1.5 ইনটু রোফ ওয়াটার, আর রোফ ওয়াটার অলওয়েজ 1000। সি এর আপেক্ষিক গুরুত্ব 4, 0.8, তার মানে কি হবে সি এর আপেক্ষিক গুরুত্ব 0.8 হলে সি এর ঘনত্ব হবে 0.8 ইনটু রো অফ ওয়াটার, মানে পানির ঘনত্ব, পানির ঘনত্ব সবসময় কত 1000। শেষ। সামুদ্রিক পানির আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব 1.03। আচ্ছা, এখন আমরা আপেক্ষিক গুরুত্ব নিয়ে একটা ম্যাথ করে ফেলবো, ঠিক আছে। সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব 1.03, এর 1 ডেসিমিটার কিউব পানি নিয়ে বাষ্পীভূত করে এত গ্রাম শুষ্ক লবণ পাওয়া গেল। সমুদ্রের পানিতে কঠিন বস্তু শতকরা পরিমাণ বের করো। আচ্ছা, প্রশ্নটা আমি আবার বলতেছি। সামুদ্রিক পানি, সমুদ্র পানি কখনো বিশুদ্ধ পানি হয় না। যদি বিশুদ্ধ পানি হইতো তাহলে বলে দিত যে বিশুদ্ধ পানি, ঠিক না, বা শুধু পানি লিখতো, তাহলে আলাদা করে সমুদ্র লিখতো না, তাই না। এই জিনিসটা আবার খেয়াল রাখতে হবে, সমুদ্রের পানি আর বিশুদ্ধ পানি সেম না। তো কেন সেম না? কারণ সমুদ্রের পানিতে লবণ থাকবে, বিশুদ্ধ পানিতে লবণ থাকবে না। ঠিক আছে, দাঁড়ান একটু পানি খেয়ে নিই। আচ্ছা, তাহলে কি বললো যে সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছে, তার মানে সমুদ্রের পানির ঘনত্ব কত সেটা বের করে ফেলতে পারবো। আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছে, তার মানে ঘনত্ব কত 1.03 ইন্টু 1000 হবে। আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে মানে কি ওর ঘনত্বটা বের করে ফেলতে পারবি, ঠিক আছে। এখন বলছে কি এর এত আয়তনের পানি নিয়ে বাষ্পীভূত করে এত গ্রাম শুষ্ক লবণ পাওয়া গেল। সমুদ্রের পানিতে কঠিন বস্তু শতকরা পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, সমুদ্রের পানির ঘনত্বটা তার মানে কি হবে 1.03 ইন্টু 1000, তার মানে ঘনত্ব পেয়ে গেছি আমরা, ঘনত্ব হচ্ছে 1030 গ্রাম পার লিটার, তাই তো। আর আমরা আয়তন নিচ্ছি কত ডেসিমিটার কিউব, আমরা আয়তন নিচ্ছি কত ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব, তাই না। 1 ডেসিমিটার কিউবে আয়তন নিচ্ছি। যেহেতু পানির ঘন, সমুদ্রের পানির ঘনত্ব পেয়ে গেছি, সমুদ্রের পানির ভরটাও পেয়ে যাবো না আমরা, কারণ রো ইজ ইকুয়াল এম বাই পি, তাহলে এম ইজ ইকুয়াল রো ইন্টু বি। রো কত 1030 আর ভি কত 1, তার মানে এত গ্রাম, এত গ্রাম, এতটুকু ক্লিয়ার। এখন বলছে কি 1030 গ্রাম পানিতে কঠিন বস্তু আছে 36.4 গ্রাম, কারণ আমরা তো বাষ্পীভূত করছি এত আয়তনের পানিকে, আর এত আয়তনের পানির ভর, এত আয়তনের সমুদ্রের পানির ভর কত আসছে 1030 গ্রাম আসছে, তাই না। তাহলে 1030 গ্রাম পানিতে কঠিন বস্তু আছে 36.4 গ্রাম, কারণ কঠিন বস্তু বলতে এখানে লবণ বোঝাচ্ছে, ঠিক আছে। কারণ এত আয়তনের পানিকে তো বাষ্পীভূত করছে, এত আয়তনের পানিকে যখন বাষ্পীভূত করছে, হ্যাঁ,
বাষ্প হবে কোনটা? পানি। লবণ তার বাষ্প হবে না, লবণ তো নিজে অধক্ষেপ করবে। তো পানিগুলো যখন সবগুলো বাষ্প হয়ে চলে গেছে তখন পাইছে 36.4 গ্রাম লবণ, মানে ইনডাইরেক্টলি এটাই বোঝাচ্ছে এত আয়তনের মধ্যে লবণ আছে, এত গ্রাম, সরি এত আয়তনের পানিতে আছে এত গ্রাম লবণ। তাহলে এত আয়তনের ভরে কনভার্ট করছি, কারণ আমরা তো ভর নিয়ে ম্যাথ করতে বলছে। তো ভরে 1030 গ্রাম পানিতে কঠিন বস্তু আছে এত, তাহলে 100 গ্রাম কত না শতকরা হিসাব করতে বলছে না? তাহলে 100 গ্রাম পানিতে কঠিন বস্তু আছে, এটা তার হিসাব করার কিছু নেই। 1030, এখানে এক প্রথমে মাঝখানে তো আবার এক দিয়ে হিসাব করতে হয়, এটা তো এখন ছোট না তোরা, ঠিক না? 1030 গ্রাম পানিতে কঠিন বস্তু আছে এত, তাহলে 1 গ্রাম পানিতে আছে কত? 36.4 ডিভাইড বাই 1030, তাহলে এত 100 গ্রামে আছে কত? তাহলে এত এত গ্রাম। তাহলে শতকরার পরিমাণ কত আসবে? 33.5339%। ঠিক আছে? কারণ যেহেতু 100 গ্রাম হিসাব করে বলছি, এটা পার্সেন্টেজে আনসার আসবে। শেষ। এটা এটা কখন আসবে না, এটা আমি অ্যাড করছিলাম, বাট পরে এটা দেখলাম যে এই টাইপের ম্যাথ আসার কথা না। ঠিক আছে? তাই এই ম্যাথটা করাচ্ছিও না, কারণ চাইলে করা দিতে পারি, বাট করাচ্ছি না আরকি। ওকে? কারণ এটা আসবে না। তোদের ব্রেনে চাপ নিয়ে রাখলে। এরকম মাঝখানে অনেকগুলো জিনিসই আমি বাদ দিব। কারণ এখন তোদের সামনে পরীক্ষা। আর যখন আমি পড়ছিলাম তখন বইতে টপিকও বেশি ছিল। এখন তো তোদের বইতে অনেক ছোট করে ফেলছে। আচ্ছা, রাসায়নিক সংকেত কাকে বলে? এগুলো বাংলা লেখা, এগুলো ইভেন কাকে বলে এটা কখনোই জ্ঞানমূলক আসবে না যে রাসায়নিক সংকেত কাকে বলে। এখন তোরা ছোট না। ঠিক আছে? আমরা পড়ার জন্য পড়া। রাসায়নিক সংকেত মানে কি? HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O। এই যে এটা একটা রাসায়নিক সমীকরণ। এখন হচ্ছে একটা সুষম রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি। ধর জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করতে, তাহলে জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে আর হাইড্রোজেন তৈরি হবে। কিন্তু এটা এখনো সমতা করি নাই। সমতা করার আগ পর্যন্ত যে বিক্রিয়াটা পাইছি এটাকে বলে কঙ্কাল সমীকরণ। এই পুরো সমীকরণটাকে আমরা কি বলবো? কঙ্কাল সমীকরণ। কঙ্কাল সমীকরণ। এখনো সমতাকরণ করি নাই। আর সমতা বিধান করে ফেলার পর আমরা যেটা পাবো সেটাকে বলা হচ্ছে ব্যালেন্স সমীকরণ, ব্যালেন্স ইকুয়েশন, বা সমতাযুক্ত সমীকরণ বা সুষম সমীকরণ। এইটাকে বলতেছি সুষম সমীকরণ, কারণ এখানে আমরা দুই লাগাই সমতাকরণ করে ফেলছি। ঠিক আছে? তাহলে কঙ্কাল সমীকরণ কাকে বলে? এটা আসতে পারে। কঙ্কাল সমীকরণ কাকে বলে? যে বলাবেন পড়বে না, এটা তো হুট করে আকাশ থেকে ওর কঙ্কাল আবার কি জিনিস? সমতা বিধানের পূর্বে যে প্রাথমিক সমীকরণ পাওয়া যায় তাকে কঙ্কাল সমীকরণ বলে। আর ম্যাথমেটিক্স সবসময় ব্যালেন্স ইকুয়েশন নিয়ে হয়, কখনো কঙ্কাল সমীকরণ নিয়ে হয় না, এটা মাথায় রাখবি। এগুলো হচ্ছে আয়নিক সমীকরণ কাকে বলে? এটা কিছুই না ভাই, জাস্ট সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট ইজ ইকুয়াল সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে? এগুলো সবগুলো আয়নিক যৌগ। এদেরকে আমরা জাস্ট আয়ন আকারে লিখবো। সোডিয়াম ক্লোরাইডকে আমরা এভাবে লিখতে পারি সোডিয়াম প্লাস প্লাস Cl মাইনাস। সিলভার নাইট্রেটকে আমরা এভাবে লিখতে পারি না সিলভার প্লাস প্লাস নাইট্রেট মাইনাস। লিখতে পারি না? এভাবে লিখবো, আর কিছুই না। বুঝতে পারছি? শেষ। এটাকে আমরা আয়ন আকারে লিখবো, এটাকে আমরা আয়ন আকারে লিখবো। আর এখানে দর্শক আয়ন যে সোডিয়াম প্লাস আর নাইট্রেট, দর্শক আয়ন মানে কি? যারা বিক্রিয়া অংশগ্রহণ করে না। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে দর্শক আয়ন কিভাবে বের করব, কোনটা আসলে বিক্রিয়া অংশগ্রহণ করবে না কোনটা করবে, এগুলো আমরা বুঝবো কিভাবে? এইগুলা ডিটেলস পড়া এই চ্যাপ্টারই আছে। ঠিক আছে? তো আমরা পরবর্তীতে যখন পড়বো তখন পড়াবো। আচ্ছা, আমি কি বলছিলাম এই চ্যাপ্টারটাকে 4টা ভাগে ভাগ করা যায়। প্রথম পার্টটাতে হচ্ছে বেশিরভাগ ম্যাথ গুলো আরকি। তো বেশিরভাগ ম্যাথের মধ্যে বইয়ের সবচেয়ে কমন ম্যাথ যেটা, এটাই বইয়ের সবথেকে কমন ম্যাথ। এই ম্যাথ থেকে প্রশ্ন তাই আসেও না। ঠিক আছে? বেশি কমন হয়ে গেছে। আর এখন বেশি কমন হয়ে যাওয়ার কারণে এটা করতেও হবে, না করে থাকতে পারবি না। ঠিক আছে? কারণ কারণ এটার ম্যাথটা হুবহু আসে না, ঠিক আছে, কিন্তু কিভাবে চলে আসে? প্রশ্নের মান চেঞ্জ করে দিবে বা অন্যভাবে প্রশ্নটা করবে, বাট প্রশ্নের ধাঁচটা সেম থাকবে। ঠিক আছে? আর স্টোকিওমেট্রি আশা করি গত ক্লাসে পড়াছিলাম, এখনো মনে আছে স্টোকিওমেট্রিটা কি। ঠিক আছে? তো আমরা ম্যাথগুলো স্টোকিওমেট্রিতে করবো, নর্মাল নিয়মে করবো। ঠিক আছে? তো জিনিসটা আশা করি বুঝতে পারছি। তো আমি একটু পানি খেয়ে নিই, আমার আজকে বেশি পিপাসা লাগতেছে। ওকে, কি বলতেছে? 1.84 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করছে। প্রথম কথা হচ্ছে যে তার মানে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের দুইটার মিশ্রণের ভর কত? 1.84 গ্রাম। উত্তপ্ত করলে অবশেষ পাওয়া গেছে 0.96 গ্রাম, অবশেষ পাওয়া গেল। উত্তপ্ত করছে মানে কিছু একটা উড়ে চলে গেছে, তার মানে বাকি যেগুলো অবশিষ্ট থাকবে পদক্ষেপ করবে এগুলাই তো কি অবশেষ। তার মানে অবশেষ পাওয়া গেছে 0.96, তার মানে 1.84 এর মধ্যে 0.96 গ্রাম অবশেষ পাওয়া গেল। মিশ্রণটি ক্যালসিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেটের
ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত? এখন আমাদেরকে বলছে মিশ্রণটাতে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত ছিল। এখন আমার কথা হচ্ছে যে তার মানে এখানে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট আছে। এখন আমার কথা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট কি কখনো বিক্রিয়া করবে? কখনো বিক্রিয়া করবে না। কারণ কেন? দুটো তো সেম যৌগই বলতে গেলে। ধাতব কার্বনেট, দুইটাই ধাতব কার্বনেট না? একটা ক্যালসিয়াম কার্বনেট, একটা ম্যাগনেসিয়াম কার্বনেট। তো বিক্রিয়া করলে লাভটা কি হবে? ঘুরে ফিরে তো আবার ম্যাগনেসিয়াম কার্বনেট আবার ক্যালসিয়াম কার্বনেটই আসবে, তাই না? তার মানে ওরা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, ওরা আলাদা আলাদা থাকবে। মিশ্রণটাতে ক্যালসিয়াম কার্বন আলাদা থাকবে, ম্যাগনেসিয়াম কার্বন আলাদা থাকবে। এখন আমার কথা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি হয়? আমরা যখন এখানে উত্তপ্ত করবো, উত্তপ্ত দুইটাই হবে, ম্যাগনেসিয়াম কার্বনেট উত্তপ্ত হবে, ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত হবে। ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত হলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না? যে কোনো কার্বনেটকে উত্তপ্ত করলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো কার্বন ডাইঅক্সাইড যেহেতু উৎপন্ন হবে, CO2 চলে গেছে, তার মানে কি আর বাকি আছে একটা অক্সিজেন বাকি আছে, অক্সিজেনটা শেষে ওর সাথে যুক্ত থাকবে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম কার্বনেটও সেম অবস্থা হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তার মানে অবশেষ পাওয়া গেল, অবশেষ নিশ্চয়ই ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড অবশেষ থাকবে পাত্রের মধ্যে, কারণ কার্বন ডাইঅক্সাইড তো গ্যাস, কার্বন ডাইঅক্সাইডই ধোঁয়া আকারে চলে যাবে। এখানে যে অবশেষ পাওয়া যাবে, যে 0.96 অবশেষ পাওয়া যাবে, 0.96 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইডের, তাই না? আচ্ছা, বিক্রিয়াটাকে আমরা সমতা বিধান করে ফেলছি, আর এখানে সমতা বিধান করার মতো কিছু নাই। তো যেটা ব্যালেন্স ইকুয়েশন পাইছি, ব্যালেন্স ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনের সমান 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। আমরা স্টোকিওমেট্রি ছাড়া বুঝাচ্ছি প্রথমে, এরপর স্টোকিওমেট্রি দিয়ে বুঝাবো। তাহলে আমরা কি বলতে পারি? 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, এটা কিন্তু সমান চিহ্ন না, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট আর সমান চিহ্নের মধ্যে আমি পার্থক্য কি বলি তোকে? ধর একটা রিক্সা করে তুই কাজীতলি থেকে আন্দরকিল্লা গেছস, ভাড়া কত বলছে? 40 টাকা বলছে, ঠিক আছে? এখন তুই রিক্সাওয়ালাকে 40 টাকা সরাসরি না দিয়ে তুই কি করছিস? রিক্সাওয়ালাকে 40 টাকা চিপস কিনে দিছিস বা 40 টাকার খাবার কিনে দিছিস, ঠিক আছে? খাবার আর টাকা কিন্তু সেম না, ঠিক আছে? খাবার আর টাকা কিন্তু সেম না, কিন্তু তুই অনেকটা সেম কাজই করছিস, ঠিক আছে? তুই 40 টাকা না দিয়ে তুই 40 টাকার খাবার কিনে দিছিস। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট, মানে সমান সমান বাট সমান না। টাকা আর খাবার কি সেম? সেম না, তাই সমান না, কিন্তু অ্যাকচুয়ালি সমান কাজই করছিস, এটাকে বলে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তো এখান থেকে দেখা যাচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ব্যালেন্স ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে। কারণ আমরা ব্যালেন্স ইকুয়েশন থেকে একটা স্টেটমেন্ট দাঁড় করাবো, ওই স্টেটমেন্ট থেকে আমরা বাকি ম্যাথ গুলা করবো। কেমিস্ট্রি অঙ্কগুলো এরকমই, ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা একটা স্টেটমেন্ট দাঁড় করাবো, স্টেটমেন্ট থেকে ওই স্টেটমেন্টের ক্লু থেকে আমরা বাকিগুলো অঙ্ক করবো, প্রশ্নের অঙ্কগুলা করবো। আগে তার মানে কি ব্যালেন্স ইকুয়েশন থেকে স্টেটমেন্ট দাঁড় করাইতে হবে। 1 মোল সমান এত। আবার আমরা কি জানি? এম সমান ডাব্লিউ এম বাই এম, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি না যে এই এমটা আমাদের অ্যাকচুয়ালি ভর লাগবে, তাই না? যেটা কিনা সবগুলো গ্রামে দিয়ে দিছে। আর ভর কোনটা লাগবে? যে ছোট হাতের ভর এম এর ভরটা লাগবে, যেটা প্রশ্নে দেওয়া আছে বা থাকতেছে। আর বড় হাতের এম তো আমরা জানি, তার মানে কি আমরা ছোট হাতের এমটা সমান লিখতে পারি না এন ইন্টু বড় হাতের এম? তাহলে 1 ইন্টু বড় হাতের এম। আর ক্যালসিয়াম কার্বনেটের বড় হাতের এম দ্বারা কি বলছে? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর, ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, কার্বনের 12, অক্সিজেন 3টা 48। ঠিক সেম ভাবে আমি সেম কাজ এখানেও করছি। তার মানে আমরা আলটিমেটলি একটা স্টেটমেন্ট দাঁড় করাতে পারছি যে ব্যালেন্স ইকুয়েশন থেকে একটা স্টেটমেন্ট দাঁড় করাতে পারছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। বুঝতে পারছি? 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তার মানে কি বোঝাচ্ছে? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে থাকে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, কিংবা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাই 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। আমাদের কিন্তু এখন কার্বন ডাইঅক্সাইড নিয়ে কোনো কাজই নেই, কারণ কার্বন ডাইঅক্সাইড তো উড়ে চলে যাবে। আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে 1 মোল সমান 1 মোল, কারণ এটার সামনে কিছু নেই, এটার সামনেও কিছু নেই, তার মানে এগুলো 1 মোল না, 1 মোল। তাহলে আমরা এখন একটা দাঁড় করাতে পারি কিনা দেখ। আমরা তো এটা জেনে গেছি মিশ্রণে আলটিমেটলি থাকবে যে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা থাকবে, এটা জেনে গেছি, ওকে? আর আমাদেরকে বের করতে বলছে কি ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত। আমরা প্রথমে মিশ্রণ ধরে নেব, এই মিশ্রণটাতে শুরু থেকে ছিল ক্যালসিয়াম কার্বনেট আছে 1 গ্রাম, মানে শুরু থেকে কত ছিল এটাতে বের করতে বলছে। মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট ছিল 1 গ্রাম, মিশ্রণে ম্যাগনেসিয়াম কার্বনেট ছিল, তার মানে কত হবে? ওদের দুজনের ভর যদি 1.84 গ্রাম হয়, তার মানে 1.84 মাইনাস 1 গ্রাম। ওকে, একটু ক্লিয়ার কিনা? এখন আমরা জানছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান হচ্ছে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেটকে এক্স ধরে নিয়েছি, তোরা চাইলে ম্যাগনেসিয়াম কার্বনেটকে ধরতে পারো, সেটা তোদের ইচ্ছা।
তাহলে এখন কি আমরা লিখতে পারি যে 100 গ্রাম ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা একটা স্টেটমেন্ট পাইছি বা ক্লু পাইছি। ওই ক্লুটা কি, যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত, x গ্রাম থেকে কত, x গ্রাম থেকে, তার মানে কারণ আমরা তো শুরুতে ধরে নিয়েছি পাত্রের মধ্যে শুরুতে ক্যালসিয়াম কার্বনেট ছিল x গ্রাম শুরুতে, তার মানে যে x গ্রাম ছিল ওই x গ্রামের জন্য ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি এত গ্রাম, 56 into x divided by 100 is equal এত গ্রাম। ঠিক সেম কাজটা আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে করব, সেম কাজটা। ওখান থেকে আমরা ব্যালেন্স ইকুয়েশন থেকে পাবো যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট হতে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 40 গ্রাম। তাহলে 1.84 মাইনাস 1 গ্রাম হতে পাওয়া যায় এত গ্রাম। আবার মনে আছে এটা ক্যালসিয়াম অক্সাইডের হিসাব করছি, এটা ম্যাগনেসিয়াম অক্সাইডের হিসাব করছি যে এত গ্রাম পাওয়া যায়। ঠিক আছে, এটা তো জানোস কিসের মধ্যে হিসাব করছি, x আর এটা 1.84 মাইনাস x, xটা কি শুরুতে যে ক্যালসিয়াম কার্বনেট ছিল মিশ্রণে, আর এটা কি 1.84 মাইনাস x গ্রাম, এটা কি শুরুতে শুরুতে যে ম্যাগনেসিয়াম কার্বনেট ছিল মিশ্রণে। ওকে, এখন এত গ্রাম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাচ্ছে কত আর এত গ্রাম থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাচ্ছে কত সেটা বের করে বলছে। 1 গ্রাম থেকে কত পাওয়া যাচ্ছে 1.8, এটা থেকে কত পাওয়া যাচ্ছে মনে আছে যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইডের যোগফলটাই আমাদেরকে দিয়ে দিয়েছিল প্রশ্নে 1.84, সরি 1.84 বলছে, 1.84 তো ম্যাগনেসিয়াম কার্বনেট আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের শুরুতে যেটা ছিল। ঠিক আছে, অবশেষ পাওয়া যায়, অবশেষ কি থাকে ম্যাগনেসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড অবশেষ পাওয়া যায় না। আর এদের ভরটা সমান কত জানি 0.96। এখন এদের ভরটা আমরা এটা জানি, এরপর এটা জানি, জানছে 56 ডিভাইড বাই 100। এখান থেকে x এর মানটা বের করে বলবি। আর x এর মানটা কি ছিল, ক্যালসিয়াম কার্বনেটের ভর, তার মানে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত x গ্রাম, সরি 1 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত হবে 0.84 গ্রাম, কারণ দুইটার ভর 1.84 ছিল, ঠিক না? 0.84 শেষ, কাহিনী এখানে শেষ। ঠিক আছে, এখন দুইটার মিশ্রণ কত ছিল 1.84 গ্রাম, তাহলে 1.84 গ্রাম মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে 1 গ্রাম, 1 গ্রামে কত আছে 100 গ্রামে কত আছে এত গ্রাম। ঠিক আছে, কারণ 100 গ্রামে কত আছে এটা কেন বের করছে, আমাদেরকে শতকরা বের করতে বলছে। আমাদেরকে কত বের করতে বলছে ভাইয়া, শতকরা বের করতে বলছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা বের করে বলছি, ম্যাগনেসিয়াম কার্বনেট আবার শতকরা আলাদা করে বের করার কিছু নেই, এভাবে করে বের করতে হবে না, কারণ শতকরা পার্সেন্টেজ টোটাল কত 100 হয় 100% এর মধ্যে, তার মানে ম্যাগনেসিয়াম কার্বনেট থাকবে কত 100% মাইনাস এটার পার্সেন্ট যত আসছে ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্ট যত আসছে বের করে দিলে মিশ্রণে ম্যাগনেসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ কত সেটা বের হয়ে গেছে। আশা করি ম্যাথটা বুঝতে পারছি। আমি আবারও একটু রিভাইজ দিয়ে দিই। মোট কথা এটা একটা পাত্র আছে, এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, এটাকে উত্তপ্ত করছে, উত্তপ্ত করে ফেললে ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইডও হবে, কার্বন ডাইঅক্সাইডও হবে, ম্যাগনেসিয়াম কার্বনেটটা ভেঙে ম্যাগনেসিয়াম অক্সাইডও হবে, কার্বন ডাইঅক্সাইড হবে। সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গুলো উড়ে চলে গেছে। তার মানে অদক্ষেপ যেগুলো পড়বে এগুলো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইডের। আর অদক্ষেপের ভর বলে দিচ্ছে 0.96 গ্রাম। ঠিক আছে, আর মিশ্রণটা শুরুতে যত ছিল দুইটা মিশ্রণ ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ যত ছিল এবারে 1.84 গ্রাম। ঠিক আছে, আচ্ছা আমাদেরকে বলছে মিশ্রণের শতকরা পরিমাণ কত, কার্বনেটের শতকরা পরিমাণ কত, মানে শুরুতে কত ছিল। আমরা ধরে নিব মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে 1 গ্রাম, ম্যাগনেসিয়াম কার্বনেট আছে 1.84 মাইনাস 1 গ্রাম হবে। ঠিক আছে, এখন আমরা তো এটা জানি যে ব্যালেন্স ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বন সমান 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। তো আলটিমেটলি এখানে অঙ্ক করে আমরা জানতে পারছি যে ব্যালেন্স ইকুয়েশন থেকে 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। কারণ আমরা তো অর্ধক্ষেপ এদেরটা করতেছি, এদের ক্লুটাকে কোনোভাবে কাজে লাগাইতে হবে। ঠিক আছে, তাহলে এত গ্রাম থেকে পাওয়া যায় এত 56 গ্রাম, তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যায় এটা একটা বের করে ফেলবো। আর 1.84 মাইনাস 1 গ্রাম থেকে কত পাওয়া যায় ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য আলাদা করে আবার বের করবো সেম ভাবে। ঠিক আছে, কত পাওয়া যাচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম কার্বনেট, সরি ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপর এই দুইটার ভরই তো 0.96, তাই না? এই দুইটার ভরই তো 0.96। এখানে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে 100 গ্রাম, এটা তো ব্যালেন্স ইকুয়েশন থেকে পেয়েছি, কিন্তু আমাদের তো ব্যালেন্স ইকুয়েশন দিয়ে শুধু ক্লুটাকে কাজে লাগাবো, যে ক্লুটাকে কাজে লাগাবো যে প্রশ্নে যে মান দেওয়া আছে ওই মান অনুসারে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি বা ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি। তো ওই প্রশ্নের মান অনুসারে ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি কত এত, ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এত পাচ্ছি, ম্যাগনেসিয়াম অক্সাইড এত পাচ্ছি। অবশেষ এই দুইটার যোগফল 0.96 দেওয়া আছে প্রশ্নের মধ্যে।
0.96 বসাই দিব, তারপর ম্যাথ করে বলবো, এক্স এর মান বের করে বলবো, এক্স এর মান বের করে বললে তো বাকিটা নিজে পারবি। স্টোকিওমেট্রি দিয়ে দেখবি এই অঙ্ক খুব ইজিতে করা যায়। স্টোকিওমেট্রিতে আমরা কি জানি, মনে আছে এই সূত্রটা মিল পাচ্ছিস কিনা দেখতো। n of calcium carbonate is divided by 1 সমান হচ্ছে n of calcium oxide divided by 1। 1 তো নিচে আছে, এটা লেখার দরকার নেই। স্টোকিওমেট্রি রুল কাকে শিখাইছে, আজকে আর শিখাবো না, ঠিক আছে। তো এখন কি হবে, n টাকে আমরা n বাই m লিখতে পারি, n বাই ছোট হাতের m বাই বড় হাতের m লিখতে পারি, এখানে ছোট হাতের m বাই বড় হাতের m লিখতে পারি। আর ছোট হাতের m এখানে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে কত ধরে নিছি, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা x ধরে নিছি না, দেখ মিলছে কিনা, 56x ডিভাইড বাই 100 আসছে কিনা, আসছে। এক লাইনে ম্যাচ শেষ স্টোকিওমেট্রিতে, বুঝতে পারছি। আচ্ছা আমি একটু ভেঙে লিখে দিই, n অফ ক্যালসিয়াম কার্বনেট সমান কত আসবে, n অফ ক্যালসিয়াম অক্সাইড, কারণ নিচে ওয়ানটা আমি আর লিখতেছি না, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখানে কি হবে, ছোট হাতের m, এটা ছোট হাতের m তো লাগতেছে না, বড় হাতের m, ছোট হাতের m ক্যালসিয়াম কার্বনেট ডিভাইড বাই বড় হাতের m ক্যালসিয়াম কার্বনেট। বড় হাতের m আমরা বের করে ফেলতে পারবো, আর বিভক্ত বের করতে পারো। এটা কি হবে, ছোট হাতের m ক্যালসিয়াম অক্সাইড, এটা বড় হাতের ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। এটার মানও আমরা বের করতে পারবো, এটার মানও আমরা বের করতে পারবো। আর এটার মান কত, এটার মান আমরা x ধরে নিছি, এটার মান আমরা কত ধরে নিছি, x ধরে নিছি। তাহলে আমরা এটার মানটা বের করতে পারবো, কারণ অধঃক্ষেপ থাকবে তো ক্যালসিয়াম অক্সাইডের ভর আর হচ্ছে যে ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর। তাহলে অধঃক্ষেপের ভরটা আমরা বের করে ফেলছি, 56.x into 100 ডিভাইড বাই 100। আর এটার ভর তো আমরা এই যে ক্যালসিয়াম কার্বনেটের ভর, প্রশ্নের ভর আমরা তো জানি না, এটাকে x ধরে নিছি, ঠিক আছে, x ধরে নিছি না, শেষ। সেম ভাবে ম্যাগনেসিয়াম কার্বনেটটা করব, আমাদের কাজ শেষ হয়ে যাবে, আমাদের আর কোনো কাজ নেই। তো অঙ্কটা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুলে যাবে, কিন্তু খুব সহজ অঙ্ক, ঠিক আছে। এগুলো বুঝতেছে না, ঠিক সেম একটা অঙ্ক আবার এখানে দেওয়া আছে, এই অঙ্কটা তুই বাসায় করবি, সেম অঙ্ক, সেম অঙ্ক, তাহলে ওইটা পারলে এটাও পারবি, ঠিক আছে। তাই আমি এটা আর করা দিচ্ছি না। এখানে দেখ, এখানে কিন্তু ব্যালেন্স ইকুয়েশন, আবার 2 মোল সোডিয়াম ক্লোরাইড সমান হচ্ছে যে 1 মোল সোডিয়াম সালফেট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, 2 মোল সোডিয়াম ক্লোরাইড সমান হচ্ছে 1 মোল সোডিয়াম সালফেট। ওই হিসাব অনুযায়ী তাহলে কি হবে, n is equal কত, m বাই m, ঠিক না। আর n সমান 2 মোল দেওয়া আছে, m বাই m, তাহলে m সমান কত হবে, 2 into m, ঠিক না। খেয়াল রাখতে হবে, বি কেয়ারফুল, জেনারেশন অঙ্ক করা যাবে না, হ্যাঁ। মোট কথা নিয়মটা বুঝতে পারলে বাকিটা সেম জিনিস, এটা তুই করে রাখবি, না বুঝলে আমাকে বলবি। এই সেম নিয়ম করছে, স্টোকিওমেট্রিতে করার জন্য করবি কর, এই যে দেখ সেম আমার স্টোকিওমেট্রি দিয়ে করা আছে। এখন কি বলছে, এখন বলতেছে 27 ডিগ্রি উষ্ণতা, তার মানে টেম্পারেচার দিয়ে দিছে, এটাকে ক্যালভিনে নেব, এত মিলিমিটার চাপ, এটাকে 760 দিয়ে ভাগ করে দিলে 1 অ্যাটমসফিয়ার, মানে অ্যাটমসফিয়ার এককে পেয়ে যাব মানটা। সেন্টিমিটার কিউব মানে যে কথা, মিলিলিটার সেম কথা, মিলিলিটার থেকে আমরা এটাকে কোথায় নিব, এটাকে আমরা লিটারে নিব। ছোট একক থেকে বড় এককে গেলে আমরা কি করি, ভাগ করি, 1000 দিয়ে ভাগ করবো, শেষ। ওকে, তার মানে আমরা কি করবো, 500কে 1000 দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব, 500কে আমরা 1000 দিয়ে ভাগ করলে আমরা লিটার পেয়ে যাবো, 0.5 লিটার। ওকে, তাহলে আমরা টি এর মানও জানি, প্রেসারের মানও জানি, আয়তনের মানও জানি। আমাদের কি বলছে, পাওয়ার জন্য কত ভরের জিঙ্ক জিঙ্ক লৌহ সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করতে হবে। জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, যেটা হচ্ছে H2 প্লাস হচ্ছে জিঙ্ক সালফেট হচ্ছে। ওকে, আচ্ছা আমার সর্দি লাগছে মারাত্মক। আচ্ছা জিঙ্ক লঘু, আমরা কি করছি, জিঙ্কের সালফারিক অ্যাসিডে ডুবাচ্ছি, তার মানে জিঙ্কের সাথে সালফারিক অ্যাসিড বিক্রি হবে, তাহলে জিঙ্ক সালফেট তৈরি হবে আর হাইড্রোজেন তৈরি হবে, ঠিক না। এখন আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে এত এত উষ্ণতার, এত চাপের, এত আয়তনে হাইড্রোজেন পাওয়ার জন্য কত ইয়া লাগবে, জিঙ্ক ডুবানো লাগবে। তার মানে আমাদের ইকুয়েশনের মধ্যে শুধু জিঙ্ককে কাজে লাগাইতে হবে আর হাইড্রোজেনকে কাজে লাগাইতে হবে, ঠিক না। আমরা কি জানি, পিভি সমান এনআরটি, আবার এন সমান কি, এম বাই এম আর টি, সেখান থেকে ছোট হাতের এমটা যেটা মানে প্রশ্নের মধ্যে ইউজ হচ্ছে, যে একটু ভর ওইটা বের করে ফেলবো, এত গ্রাম আসছে, এতক্ষণ কার আসছে, হাইড্রোজেনের আসছে, ঠিক না। এখন আমরা স্টোকিওমেট্রি থেকে কি জানতেছি,
স্টকিওমেট্রি থেকে বলতে পারি, ইকুইভ্যালেন্টের ইয়া থেকে বলতে পারি যে 1 মোল জিঙ্ক সমান 1 মোল হাইড্রোজেন, তাই না? ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা একটা স্টেটমেন্ট দাঁড় করে ফেলবো। আবার 1 মোল সমান হচ্ছে 1 * 2 গ্রাম হাইড্রোজেন। কেন হইছে এবার তুই বল, কেমনে হইছে তুমি বলো। মোল সংখ্যা দিয়েছে n সমান W/m, আমরা এখানে W টা রাখবো। W সমান কত, n * m, n সমান কত, n সমান 1, আর m সমান কত হবে, H2 এর ভর কত, 2, একটা হাইড্রোজেন এক করে হলে আরেকটা 2। ঠিক সেম ভাবে জিঙ্কের ভর হচ্ছে 65.4, হ্যাঁ 1 * 65.4, তার মানে 2 গ্রাম হাইড্রোজেন সমান এত গ্রাম জিঙ্ক। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন তৈরি হয় এত গ্রাম জিঙ্ক থেকে। এখানে যে ভরটা আসছে, এত গ্রাম হাইড্রোজেন তৈরি হয় কত গ্রাম জিঙ্ক থেকে, শেষ আনসার। এখানে যে ভরটা আসে এটাই তো প্রশ্নের এই কন্ডিশনের সাথে মিলাই চলতেছে, 27 ডিগ্রি উষ্ণতা, 760 মিলিমিটার এত আয়তন। কারণ এই ক্লু গুলাকে কাজে লাগে, এটা অ্যাকচুয়ালি কত ভর বোঝাচ্ছে এটা তো আমরা সূত্র দিয়ে পেয়ে গেছি, পিভি সমান m/m/r2। আশা করি পারবি। ওকে, আচ্ছা আমরা লাস্ট একটা অঙ্ক করে দিই। আচ্ছা, চুনা পাথরের একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, তার মানে কি একটা চুনা পাথরের যে নমুনা থাকে তার মধ্যে 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, তার মানে কি বাকি 4% ভেজাল। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের 150 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করে, তার মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে চুনা পাথর কি বিক্রিয়া হবে, এটা তো জেনে গেছি। কত গ্রাম চুনা পাথর বিক্রিয়া করাবো, 150 গ্রাম। প্রথমে আমরা বিক্রিয়াটা লিখে ফেলি, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2HCl সমান হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ঠিক আছে, ব্যালেন্স ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে 100 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট থাকে, সরি এটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন, যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটা। এখন যেহেতু বলে দিচ্ছি 96% নমুনাটাতে 96% ক্যালসিয়াম কার্বনেট থাকে, তার মানে পার্সেন্টেজ মানে কি 100 গ্রাম চুনা পাথরের মধ্যে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট আছে 96 গ্রাম, তাহলে 150 গ্রাম চুনা পাথরের মধ্যে, কারণ এখানে যে চুনা পাথর 150 গ্রাম চুনা পাথরটা ইউজ করা হয়েছে এটা তো এই নমুনা থেকে ইউজ করা হয়েছে, ঠিক না? তাহলে 150 গ্রাম চুনা পাথরের মধ্যে অ্যাকচুয়ালি বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট থাকবে 144 গ্রাম। এখন আমরা এই ব্যালেন্স ইকুয়েশন থেকে দেখতেছি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এটাকে আবার গ্রামে হিসাব করে ফেলছি। হ্যাঁ, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান তার মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এটা কি ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা স্টেটমেন্ট পাইছি। ঠিক আছে, এবার আমরা ইজিলি করে বলবো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এত গ্রাম, 144 গ্রাম হতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এত গ্রাম, শেষ। কিন্তু আমাদেরকে মোল সংখ্যা, আমাদেরকে অ্যাকচুয়ালি লিটার হিসাব করতে বলছে, লিটার হিসাব করতে বলে আপনার গ্রামটাকে আমরা ইয়াতে নিয়ে ফেলি, মোলে নিয়ে ফেলি। এখন কার্বন ডাইঅক্সাইড সমান কত হবে, 63.36 ডিভাইড বাই 44, 1.44 মোল। এখন আমরা কি জানি, এন কার্বন ডাইঅক্সাইড সমান বিএসটিভি ডিভাইড বাই 5.4 লিটার, এখান থেকে বিএসটিভিটা বের করে ফেলবো, তার মানে এসটিভিতে অ্যাকচুয়ালি কত লিটার সেটাই বের হয়ে যাবে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট নোট আছে, ইম্পর্টেন্ট নোটটা সবসময় মনে রাখতে হবে। বিশুদ্ধ ভরে শুধুমাত্র বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ বিক্রিয়া কোনো বিক্রিয়কের অংশকৃত ভরই হলো বিশুদ্ধ ভর। কোন একটা বিক্রিয়ায় একটা বিক্রিয়ক অংশগ্রহণ করতেছে, বিক্রিয়কটা যতটুকু ভর অংশগ্রহণ করতেছে ওইটাই বিশুদ্ধ, কারণ ভেজাল অংশ কখনো অংশগ্রহণ করে না। কারণ এখানে 96% চুনা পাথর বলে দিচ্ছে, আমরা কি ইয়া ক্যালসিয়াম কার্বনেটের অরিজিনাল ভরটা ইউজ করছি, ইউজ করি নাই। আমরা কি জানি 96% যেহেতু বলে দিচ্ছে, তার মানে কি 100 গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি প্রকৃত ভর আছে 96 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ওই 96 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, 100 গ্রাম কখনো করতেছে না, কারণ যেহেতু বলে দিছে ভেজাল কখনো বিক্রিয়া অংশগ্রহণ করে না। তো আজকের ক্লাস এতটুকুই। তো কিছু না বুঝলে আমাকে মেসেজ দিস, বলিস, আমরা নেক্সট ক্লাস থেকে আবার কন্টিনিউ করবো। ছুটি আজকে।